দেখছেন এটি নিউজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজডি। দর্শক, করোনা এবং ডেঙ্গু এগুলো নিয়ে আসলে আমরা প্রতিনিয়ত কথা শুনছি এবং এখন আসলে এই বর্ষাকালে করোনা এবং ডেঙ্গু আমাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যখন এই বর্ষাকালে সংক্রমণের ঝুঁকিটা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। করোনা এবং ডেঙ্গু এই দ্বিমুখী চ্যালেঞ্জ নিয়ে আসলে আমরা এখন স্বাস্থ্য খাতে যুদ্ধ করছি। তো এই পুরো ব্যাপারগুলো নিয়ে আমাদের সচেতনতা আসলে কোন পর্যায়ে নেওয়া উচিত, সরকারি উদ্যোগ কোন পর্যায়ে আছে, সামাজিকভাবে আমরা কোথায় আছি, অর্থনৈতিকভাবে এই পুরো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা সব দিক থেকে প্রস্তুত কিনা, এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই দ্বিমুখী চ্যালেঞ্জ করোনা এবং ডেঙ্গু দুটোকে একসাথে নিয়ে আমরা বেশ শুরু থেকে কথা বলছি। মূলত বর্ষাকাল যখন থেকে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপটাও বেড়ে গেছে। সেই 2000 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে আমরা কথা বলছি। তো আপনার কাছে প্রথমে যেটি আমরা জানতে চাইবো যে বর্ষা মৌসুমে করোনার সাথে সাথে এখন যে ডেঙ্গুটা বেড়ে যাচ্ছে, এটা আসলে কতটুকু আশঙ্কাজনক বলে আপনি মনে করেন, যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার সাথে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন? ধন্যবাদ আপনাকে। যে আমি যেটা দেখা যাচ্ছে এই বছর মার্চের পর থেকে ডেঙ্গুটা আস্তে আস্তে বাড়ছে এবং দক্ষিণবঙ্গেই বেশি ছিল, অনেক ডিস্ট্রিক্টে হয়ে গেছে। দু একটা ডিস্ট্রিক্ট বাদে সব ডিস্ট্রিক্টেই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বা ডেঙ্গু দেখা দিচ্ছে। করোনাটাও নতুন করে আসতেছে। আমরা তো করোনার থাবায় শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই একবার 2-3 বছর ভুগছি। এই বছর আসতেছে, দেখা যাচ্ছে যে করোনা এবং ডেঙ্গু দুইটাই সমানতালেই বলা যায় আসতেছে। কারণ করোনাটা খুব মারাত্মক, ডেঙ্গুটাও মারাত্মক যদি সচেতন থাকে তাহলে। এবং করোনার ভ্যারিয়েন্টও তো এবার আলাদা আগের চেয়ে। আলাদা, হ্যাঁ আলাদা। সে জায়গায় আমার মনে হয় যে সারা বাংলাদেশে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিছে, এখানে সরকারেরও কিন্তু এখানে গাফিলতির চাইতে এটা সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন। এই জায়গায় আপনি দেখেন সেই বরিশাল, বরগুনা ওই সমস্ত ডিস্ট্রিক্টে যদি প্রাদুর্ভাব দেখা দেয়, এইটা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন। তো সেই জায়গায় আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে সাধারণ জনগণকে বলতে চাই, সরকার তো সরকারের কাজ করছে, পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে ডেঙ্গু মশার থেকে দূরে থাকতে হবে। সেই জন্য আমরা যে লেভেলেরই মানুষ থাকি না কেন, ডেঙ্গু মশার থেকে দূরে থাকতে হলে আমাদের সচেতন হইতে হবে, মশায় যেন আক্রান্ত না করে। আপনি যেহেতু মশাবাহিত, আর করোনাটা এটা সিজনাল আবার আসতেছে। গতকালকেও দেখা যায় যে একজন মারা গেছে, 5 শতাধিকের উপরে টেস্ট হয়েছে। এটাকেও মাথা থেকে ফেলে দিলে হবে না। আমি সাধারণ মানুষকে বলতে চাই যে যারা রুগী, উপসর্গের শুরুতেই আপনি ডাক্তারের শরণাপন্ন হন। দুইটা জিনিস, করোনা এবং ডেঙ্গু, দুইটাকেই চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু এখন থেকে যদি আপনি মৃত্যুর হারগুলো দেখেন, যে আমাদের ডেঙ্গুতে প্রায় 150 মানুষ আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলছি এই বছর। তাদের গাফিলতি ছিল। আপনি খেয়াল করবেন যে চিকিৎসায় যদি গাফিলতি না করে, আমাদের দেশের চিকিৎসকরা ছোট বড় MBBS থেকে উপর পর্যন্ত সবাই চিকিৎসাটা কিন্তু তারা ঠিকমতো নিয়ন্ত্রণ আয়ত্ত করেছে। এখানে আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই সাথে, সেটা হচ্ছে যে আপনি চিকিৎসায় গাফিলতির কথা বলছেন। সাধারণ মানুষ আসলে ডেঙ্গু বা হচ্ছে করোনার সময় প্রধান যে উপসর্গগুলো আমরা সাধারণত ফেস করে থাকি, যে জ্বর আসছে, মাথা ব্যথা হচ্ছে বা একটু টায়ার্ড লাগছে, তো কোন কোন জায়গাগুলো দেখলে মানুষ ঠিক আছে 2 দিন থাকলে ঠিক হয়ে যাবে, এই জায়গাটাতে না থেকে আমার একটু শরীর খারাপ লাগছে, আমি ডাক্তারের কাছে যাই, এই জায়গাটা নিয়ে আপনি যদি একটু বলেন। এখানে বাচ্চাদের ব্যাপারে কিন্তু বাচ্চারা বলতে পারে না, সেখানে গার্জিয়ান সচেতন থাকতে হবে। আর একজন অসুস্থ রোগী কতটুকু অসুস্থ সে কিন্তু বুঝতে পারে। সেই জন্য আমি বলবো যে জ্বরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে আপনি পদক্ষেপ নেন। তাহলে ডাক্তারের শরণাপন্ন হলে আপনার 3 দিনের টেস্ট করে পাওয়া যাবে, 3 দিনে না হলে 5 দিনের টেস্টে পাওয়া যাবে, এটা কিন্তু পাওয়া যাবেই। আর প্রথম, দ্বিতীয় দিনেই কিন্তু হয় না। অনেকে দেখবেন যে যারা খুব বেশি আমাদের আইসিইউর মতো জায়গায় ঢুকাতে হচ্ছে, যে 7 দিন জ্বর হয়েছে, 15 দিন জ্বর হয়েছে, সে কোনো ভ্রুক্ষেপই করে নাই। হয়তোবা সেই ক্ষেত্রে রুগীটা মহিলা, পুরুষরা হয়তো একটু গাফিলতি করছে অথবা নিজেই চেপে রয়েছে, অনেক কিছু হইতে পারে। তা আমি আপনার মাধ্যমে আমি সকল মানুষকে বলতে চাই, যাদের জ্বরের উপসর্গ থাকবে সেটা যেভাবেই হোক,
ডাক্তারের কাছে যান। ডাক্তারের শরণাপন্ন হলে আমাদের যে লস হওয়ার, যেটা চিকিৎসা ব্যয় তো আছেই, চিকিৎসা ব্যয় এটা সরকারি বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে বহন করলেও জীবনটা যদি নষ্ট না হয়, মানে মৃত্যুর সংখ্যা যদি কমে যায়, তাহলে এটা অনেক ভালো। আমি মনে করি ডেঙ্গুতে খুব আক্রান্ত হচ্ছে, সচেতন হলে এই মৃত্যু হার কমানো যাবে বা জিরোতে নেওয়া যাবে, আর যেন মৃত্যু না হয়। এটা এখন যেটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে মানুষজন, আমাদের যে জনসংখ্যা, সেই অনুপাতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অপ্রতুল। এবং আমাদের দেশে একটি বিশাল জনগোষ্ঠী আছে যাদের জন্য হচ্ছে যারা চিকিৎসা ব্যয় কিভাবে মেটাবো এই চিন্তা করেই কিন্তু তারা এই রোগগুলো চেপে যায়, যেটার কথা আপনি বলছিলেন। তো সেখানে একসাথে ডেঙ্গু এবং একসাথে করোনা দুটো যখন আমাদের উপরে জেঁকে বসেছে, তখন এই দুটো রোগ একসাথে সামনে আসাটা আসলে কতটা আশঙ্কাজনক? এটা সরকারের বাজেট রাতারাতি তো আর এটা চেঞ্জ হবে না। এটা আপনার যদি স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা কোন পর্যায়ে নিতে চাই, তা আমাদের নির্ণয় করতে হবে যে আমরা একটা বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, 5-10 বছর সময় লাগবে। আর যদি আমরা কোনো কিছু মোকাবেলা করতে চাই, ধরেন সরকারও কাজ করছে, কিন্তু আপনি দেখেন গত বুধবারে সম্ভবত সরকার আমাদের কোভিড টেস্ট ছিল আরটিপিসিআর 2,500 টাকা, ওটাকে 2,000 টাকা করছে। এটা আমরাও 2,000 টাকার উপর নিতে পারবো না। আর র্যাপিড অ্যান্টিজেন যেটা 700 টাকা ছিল সরকারিভাবে, ওটা 500 টাকা করেছে। এটা আমি মনে করি যে আমাদের প্রতি একটা প্রেশার দিয়ে সরকার ইতিবাচক কাজ করেছে। পাশাপাশি সরকার কাজ করছে, তাদের কয়েকটা মানে টিম করে কাজ করছে, 5-7টা টিম, মনে হয় 6টা টিম করে কাজ করছে, সারা দেশেই ওয়াচের মধ্যে রাখছে, এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোও সচেতন। সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের সাথে যোগাযোগ করে, এই অপ্রতুলতার মধ্যেও আমার মনে হয় ডেঙ্গুতে জীবনহানি হবে না। আমি একটু প্রান্তিক পর্যায়ের কথা জানতে চাই, আপনার অবজারভেশন, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো যে ঢাকা শহরে অবস্থাটা যেরকম, মানুষের মধ্যে সচেতনতা, চিকিৎসা ব্যবস্থার প্রতুলতা যেরকম আছে, প্রান্তিক পর্যায়ে কি ঠিক এই পর্যায়ে কিনা, এবং এই ব্যাপারে আপনার মতামত কি, সে ব্যাপারে আমরা কথা বলবো একটা বিরতির পর। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে নিচ্ছি আমরা একটি বিরতি, ফিরে এসে একই আলোচনাতে থাকবো, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজিটি। আমরা কথা বলছিলাম করোনা এবং ডেঙ্গুর ব্যবস্থাপনা নিয়ে। যেমনটি বলছিলাম আসলে বিরতির আগে, যে ঢাকা শহরে বা শহর অঞ্চলগুলোতে একজন সাধারণ মানুষ যেভাবে চিকিৎসা সেবা সহজে গ্রহণ করতে পারেন, একদম প্রত্যন্ত অঞ্চলের কথা যদি বলি, টেকনাফ বা চর অঞ্চল, যেখানে আমাদের এই ঢাকা শহরের মতো খুব সহজে হাসপাতাল অ্যাভেলেবেল না, তাকে অনেক দূরে যেতে হয়, সেখানেও কি ডেঙ্গু এবং করোনার ব্যবস্থাপনা একই রকম ভাবে আছে? কি মনে হয় আপনার? এখানে অপ্রতুলতা আছে, সারা বাংলাদেশ তো ওইভাবে ডেভেলপ করে নাই। উপজেলা পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার জন্য ভালো আছে। তবে আউটডোরগুলো, ওই যে ইউনিয়ন সাব সেন্টার আছে, কিছু স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে, এগুলাই হয়তো তারা সাসপেক্ট করতে পারবে। ওখানে পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নাই। উপজেলা লেভেলে হচ্ছে যে ডেঙ্গু এটা ডেঙ্গু না করোনা, এটা সাসপেক্ট করার মতো যথেষ্ট জনবল কম থাকলেও ওখানে সম্ভব যে, আর কিছু সব রোগী তো আমাদের উপজেলাতে সার্ভিস দেওয়া যাবে না। যদি অবহেলা করে অথবা বেশি সিভিয়ার হয়ে যায়, তখন ডিস্ট্রিক্ট বা বিভাগে পাঠাবে। এইভাবেও যদি, আমার কথাটা হলো যে আপনার জ্বর যেহেতু একটা সিজনাল ক্রাইসিস, এখানে ডেঙ্গু এবং করোনা দুটো আছে। প্রথম আমরা নির্ণয় করতে হবে যে আসলে কোন ধরনের জ্বর, ডেঙ্গু হলো না করোনা হলো, এইটা নির্ণয় করার জন্য উপজেলা পর্যন্ত যেতে হবে। উপজেলা পর্যন্ত যাওয়ার পরে আমাদের যে মেডিকেল অফিসাররা আছে, টিএস এর নেতৃত্বে চলে, এরা একটা লেভেল পর্যন্ত পারবে। সিভিয়ারগুলো জেলা বা বিভাগে পাঠালো, যদি সময় মতো করা যায়, এটা জীবনহানিতে আমাদের কমাইতে হবে। আর আমাদের দেশে তো কাজ চলছে, যে বাজেট, গতানুগতিক বাজেট গত আমরা 30 বছরই দেখি আস্তে আস্তে বাড়তেছে আকার, কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী হচ্ছে না। আপনি মনে করেন আপনি কোন ধরনের লাইফ লিড করবেন, কোন ধরনের স্বাস্থ্যসেবা দিবেন,
যদি পৃথিবীর আমরা 50টা দেশের মতো উন্নত দেশের মতো আমরা চিন্তা করি বা 20টা দেশের মতো, তাহলে কিন্তু বাজেট প্রচুর পরিমাণে লাগবে। ওটা দেশটা ডেভেলপ হইতে হবে। এখন নেতৃত্ব ঠিক হলে দেশ ডেভেলপ হবে, তখন আমরা উন্নত চিকিৎসা দিতে পারবো। এখন তো এভারেজ দিচ্ছি মানুষের জীবন তাহলে রক্ষা আপনি করার কি জন্য। মনে করছেন যে এখন যেহেতু ডেঙ্গু আর করোনা একসাথে আছে, তো এই দুইটা মোকাবেলায় কি চলমান স্বাস্থ্য ব্যবস্থায় যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর পাশাপাশি আলাদা কোনো জাতীয় কর্মসূচিকে এই মুহূর্তে প্রয়োজন কিনা কিছুদিনের জন্য এই দুর্যোগ মোকাবেলা করার এখনো জন্য? মনে হয় সরকারের সমীক্ষা অনুযায়ী আছে, আমরাও সচেতন আছি যে কোভিডটা কিভাবে ছড়াচ্ছে। কালকেই দেখলাম 589 জনের টেস্ট করেছে, কয়েকজনের পজিটিভ ধরা পড়ছে, একজন করোনায় মারা গেছে। এই যাবৎকালে মনে হয় 25-30 জন 25-26 জন মারা গেছে করোনাতে। আর ডেঙ্গুতে মারা গেছে মনে হয় যে প্রায় 48 বা 50 জনের মতো। এইটা এখনও সিভিয়ার আকারে না, এর মধ্যে অর্ধেকটাই হলো আমাদের দক্ষিণবঙ্গে, বরিশাল বরগুনার দিকে। তো সেই জায়গায় সরকারও কাজ করছে। আমাদের মতো যারা আমরা স্বাস্থ্যকর্মী আছি, আমাদের রুগী একটু হাসপাতালের রুগীর সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে যদি বেশি প্রাদুর্ভাব দেখা দেয়, আমরা হয়তো বেসরকারিভাবেও সিট দিতে পারবো না, সরকারিতেও চাপ থাকবে। সেই জায়গায় সরকার তো নিশ্চয়ই করোনার সময় যেভাবে সিট তাহলে সংখ্যা একজন বাড়াচ্ছে, স্বাস্থ্যকর্মী ওই হিসেবে আপনি ব্যবস্থাটাও মনে যেটা হয় সরকার বলছিলেন যে নিচ্ছে। যদি কোনো কারণে প্রাদুর্ভাব বেড়ে যায় তাহলে সরকারি এবং বেসরকারি দুই পর্যায়ে আসলে চাপ পড়বে। চাপ পড়বে। তো যদি চাপ কোনো কারণে বেড়ে যায়, সেই অবস্থায় সরকারি এবং বেসরকারি দুইভাবেই এই চাপ মোকাবেলা করার জন্য কি কি ব্যবস্থা আগামভাবে নিয়ে রাখা দরকার বলে আপনার মনে হয়? আমাদের 19 সালে যখন আসলো, 20 সালে তো প্রাদুর্ভাবটা দেখা গেল, আমরা 23শে মার্চ মনে হয় লকডাউনে গেলাম সরকারিভাবে। তখন তো আমাদের তেমন কিছুই ছিল না। একটা ল্যাব ছিল, করোনা ল্যাব, করোনা টেস্ট করার মতো। এর মধ্যে 8 শতাধিক ল্যাব কিন্তু সরকার বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছিল। সরকার একটা স্পেশাল বাজেট দিয়েছিল। এখন ওদের আগ্রহে অপেক্ষা করতে হবে যে স্পেশাল বাজেটের ব্যবস্থা সরকার নিশ্চয়ই চিন্তা করতেছেন। আর পাশাপাশি যদি এই ডেঙ্গুটাও যদি বাড়ে, সিট সংখ্যা বাড়াতে হবে। ভর্তির সংখ্যা তো দিন দিন বাড়তেছে। আপনি কিন্তু সরকারি হাসপাতালে খুব বেশি সিট খালি নেই এখন। আমাদের বেসরকারিতেও কিন্তু সিটগুলো খালি নাই। এখন চিকিৎসার ব্যাপার, আমি আমার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে, যে আমাদের হাসপাতালে এখনও ডেঙ্গুতে লোকজন মারা যায় নাই। আর করোনার রোগী পেয়েছি আমরা অল্প সংখ্যক, মনে হয় 5-7 জন রোগী পেয়েছি, তারা সাকসেসফুলি তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছে। অর্থাৎ এই কোভিডের প্রাদুর্ভাবটা এখনও ওইভাবে ঢাকা শহরে লক্ষ্য করা যায় না। ডেঙ্গুটা আছে, ডেঙ্গুটা প্রতিদিনই ভর্তি হচ্ছে। তা আমাদের যে সিট সংখ্যা প্রায় শেষ হয়ে যায়, আবার একদিন 2 দিন পরে আবার এই রোগীগুলো 1-2 দিনের মধ্যেই ছুটি হয়ে যায়। অর্থাৎ আমি আবারও বলবো যে আমাদের রাতারাতি কিছু হবে না। সরকার এই কোভিড প্রাদুর্ভাবের সময় যেভাবে সিট সংখ্যা বাড়িয়েছে সেইটা বিবেচনা রাখলে, আর আমরা যারাই আছি আমাদের তো রাতারাতি সিট সংখ্যা বাড়বে না। আমরা যদি একটু সচেতন হই, মানুষকে যদি দ্রুততম সময়ের মধ্যে সার্ভিস দিতে পারি, এটা আমাদের লস কম হবে। আপনি যেহেতু মাঠ পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, তো আপনার কাছে জানতে চাওয়া যে সাধারণ মানুষ আসলে কোন কোন অভ্যাসগুলো যদি তাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে, তাহলে করোনা এবং ডেঙ্গু দুই জায়গা থেকে আসলে নিজেকে অনেকখানি বাঁচানো সম্ভব। কি মনে হয় এটা আপনার? খুব বেশি পয়সা খরচ হবে না এই অভ্যাসটা যদি গড়ে ওঠায়। ধরেন আমি একটা ডাস্ট, মানে একটা আইসক্রিম খেলাম বা আমার বাচ্চা আইসক্রিম খেলো, ওটা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলবো। সম্ভব হলে আমি ব্যাগে নিয়ে যাব। আমরা যদি সবাই মিলে শহরটাকে না সারা দেশকে পরিষ্কার করতে পারি, এখানে নোংরা ময়লা হবে না। আমি একটা ডাব খেলাম, গরমের দিন যেহেতু ডাব খেলাম, ডাবটার যেন যিনি বিক্রি করলেন বা আমি নিজেই ডাবটা যেন ডাবের সঠিক খোসাটা। জায়গায় ফেলি, ডাবের খোসাটা। এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হলে আমার মনে হয় যে ধরনের প্রাদুর্ভাবগুলো দেখা যায় এটা অনেকাংশে কমে যাবে। আরেকটা হলো যে আমরা যত প্রান্তিক লেভেলেই থাকি না কেন, একেবারে পথগুলি ছাড়া যারা রাস্তায় ঘুমায়, ওরা ছাড়া আমাদের প্রত্যেকেরই মশারি খাটিয়ে চলা উচিত। আর বিভিন্ন সংস্থা আছে, দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো আছে। ডেঙ্গু মশা কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে সময়ের সাথে সাথে। তাহলে এখন কি যখনই কেউ ঘুমাবে 24 ঘন্টায় কি মশারি টানানোর দরকার আছে, মানে যখনই সে ঘুমাবে? ইউজুয়ালি তো দিনের বেলায় মানুষ খুব কম ঘুমায়। আমি মনে করি দিনে রাতে সবসময় যদি ঘুমায়, তাহলে তখনই মশা মশারিটা থাকলে টানিয়ে। মশারি খাটিয়ে ঘুমানো উচিত। আর যে সমস্ত মানুষ পথগুলি, যারা রাস্তা ছাড়া ওদের জায়গা নাই, সরকার বা এনজিওগুলো কাজ করলে ভালো হয়।
আমাদের মানে মনে করেন যে যারা রাস্তায় ঘুমাচ্ছে আমরা জানি, তাদেরকে যদি আমরা বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে একটা মশারি দান করতে পারি, তাহলেও তাদের জীবন রক্ষা হবে। আপনি দেখবেন ঢাকা শহরে রাত 12টার পরে যদি হাঁটেন, দেখবেন যে অনেক মানুষ এখনো রাস্তায় ঘুমায়। এই জায়গায় আমাদের কাজ করতে হবে, সেই মহান ব্রত নিয়ে আমাদের দেশ চালাইতে হবে, তাহলে ভালো হবে। এটা তো আমরা কথা বলছিলাম ব্যক্তি পর্যায়ে। এখন সিটি কর্পোরেশন থেকে যে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে ডেঙ্গু ঠেকানোর জন্য, করোনা ঠেকানোর জন্য, সবকিছু মিলে এখানে কি আপনার কোনো মতামত আছে কিনা যে যা করা হচ্ছে এর সাথে হয়তো আরো কিছু যোগ করা যেতে পারে কার্যকর পদক্ষেপের জন্য? এইটা যেহেতু নেতৃত্বটা একটু এখন দুর্বল, শুধু সরকারি ইয়েরা, জনগণের নেতৃত্ব তো নাই বললেই চলে। সেই জায়গায় জনগণকে সম্পৃক্ত করে, মহল্লা ভিত্তিক যদি সম্পৃক্ত করে সবাইকে সচেতন করা যায়, এক সরকারের একার পক্ষে কিন্তু সারা দেশ পরিষ্কার করা সম্ভব না। আমাদের বুড়িগঙ্গা পলিথিনে ভরে গেছে, ময়লা আবর্জনায় ভরে গেছে। এগুলা সরকারিভাবে আইন ফলো এবং বাধ্য করতে হবে। পাশাপাশি সরকারের বাজেট করে এই নদীগুলা আমাদের পলিথিন মুক্ত করতে হবে, নালাগুলো পলিথিন মুক্ত করতে হবে। আমরা যদি সবাই একেবারে প্রান্তিক লেভেল থেকে সবাই সরকারের সাথে সাহায্য করি, পাশাপাশি যারা সমাজকর্মী আছে তারা অংশগ্রহণ করি, উদ্বুদ্ধ করি, সরকার সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কারণ আপনি একজন অভিজ্ঞ মানুষ, অনেক দিন ধরে আপনি সবকিছু নিয়ে কাজ করছেন। করোনার অভিজ্ঞতা আমাদের আছে, ডেঙ্গুর অভিজ্ঞতা আমাদের প্রতি বছরই আছে। তো এই দুই রোগ থেকে যদি আমরা শিক্ষা নেই, এই অভিজ্ঞতা থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আসলে এমন কোন কোর জায়গাগুলো আছে যেগুলোতে আসলে হাত দিলে এই পরিবর্তনগুলো হচ্ছে স্থায়ী হবে, বছরের পর বছর এগুলো নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে না, বা এখন আমরা কি করব এই ধরনের দ্বন্দ্বে আমাদের পড়তে হবে না? এটা হলো আপনার রুটিন কিছু কাজ আছে। আপনার দেখতে হবে যে সারা পৃথিবীতে এই উন্নত দেশগুলা কে কতটুকু সাকসেসফুল হয়েছে এই করোনা এবং ডেঙ্গুর থেকে, তাদেরকে ফলো করা যাইতে পারে। অথবা আমাদের বিজ্ঞান কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে, সেই দিকে যদি আমরা সতর্ক হই, তাহলে আমাদের সিজনাল কিছু ঔষধপত্র ছিটাতে হবে, সচেতন করতে হবে, জনগণকে বাধ্য করতে হবে। কোনোভাবেই রাস্তা অপরিষ্কার করা যাবে না। আপনি ধরেন একটা পলিথিন আমি ফেলে দিলাম রাস্তায়, এটা তো ছেলে খেলা না। আমি পলিথিনটা তো আমি একটা ডাস্টবিনে ফেলতে পারি, এবং আমি একটা ডাবের খোসা ফেলে দিলাম, আমি একটা ব্যাগ ফেলে দিলাম, আমার প্রয়োজন শেষ ফেলে দিলাম, এটা হবে না। এইভাবে সরকারের কিছু আইন কানুন বাধ্যবাধকতার মধ্যে দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে এটা যেন তারা ভায়োলেশন না করে, তাহলে অনেকটুকু আমরা সচেতন হইতে পারবো। আর সিজনাল যেহেতু যেটা প্রাকৃতিক, সেটার থেকে নির্মূল হওয়ার জন্য আমাদের সচেতন থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের কবে আমাদের দুর্যোগ দিবে সেটা তো বলা নাই, তবে দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা অনুসরণ করলেই সরকারি এবং বেসরকারিভাবে এটা সম্ভব আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম করোনা এবং ডেঙ্গুর ব্যবস্থাপনা এবং এ থেকে বাঁচার জন্য কি করা যায় তা নিয়ে, এবং আমাদের সম্মানিত অতিথি যেমন বলছিলেন, ব্যক্তি পর্যায়ে এবং সামাজিকভাবে সবাই মিলিয়ে আমরা যদি সচেতন হই, ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে আমাদের জন্য এটা এতটা কঠিন পথ হয়ে দাঁড়াবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।